আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পেসমেকার কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচ্য বিষয় রাখা হয়েছে অর্গানন অফ মেডিসিন, যেটিকে হোমিওপ্যাথির মেরুদণ্ড বললে ভুল বলা হয় না। ইতিপূর্বে আমরা অর্গানন অফ মেডিসিনের ১ নম্বর সূত্র নিয়ে আলোচনা করেছি। সেই সঙ্গে প্রাসঙ্গিক আরো বেশ কিছু বিষয় আলোচনায় এসছে। অর্গানন অফ মেডিসিনের ৬ষ্ঠ সংস্করণে ১ থেকে ২৯১ টি সূত্র আছে, অ্যাফোরিজম আছে। এখানে নবীন, প্রবীণ, স্টুডেন্ট সকল শ্রেণীর হোমিও বান্ধব রয়েছেন। অর্গানন অফ মেডিসিন এইটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকাটাই আসল কথা। খেলাধুলাতে যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড সকলেই হতে পারে না। একজন ফার্স্ট হবেন, সেকেন্ড, থার্ড এইভাবে। কিন্তু খেলায় অংশগ্রহণ করাটাই আসল কথা যেমন। এখানে সকলের মেধা জ্ঞান একই রকম নয়। যারা প্রাজ্ঞ, আমার চেয়ে অভিজ্ঞ ডক্টর রয়েছেন এখানে, এবং যারা স্টুডেন্ট আছেন তাদের মধ্যে পার্থক্য আছে অনেক। কিন্তু ইংরেজিতে একটি প্রবাদ আছে, লাইফ ইজ নট বেড অফ রোজ। অর্থাৎ জীবনটা যেমন পুষ্পসজ্জা বা বাসরঘর বা ফুল সজ্জা নয়, তেমনি আমার মনে হয় যে অর্গানন অফ মেডিসিন ইজ নট আ স্মুথ সাবজেক্ট। এটা খুব উপভোগ্য, এটা খুব মজাদার একটা বিষয় বা সাবজেক্ট সকলের কাছে না। খুব কম মানুষের কাছে এই অর্গানন অফ মেডিসিনটা মজার মনে হয়, বোধগম্য মনে হয়, এবং বারবার তারা পাঠ করতে চায়। ইতিপূর্বে যেটা বলেছি, মোহাম্মদ কেন্ট হোমিওপ্যাথি 7 পিলারের মধ্যে উনি একজন। হোমিওপ্যাথিতে 7টি পিলার আছে বলা হয়, যদি তার মধ্যে কেন্ট একজন, হেলিং একজন, হেন একজন, এরকম। তো উনি বলেছেন, আমি ৩৫ বছর অর্গানন অফ মেডিসিন পড়িয়েছি, তারপরেও আমার কাছে মনে হয় এখনো নতুন। উনারা ছিলেন আসল হোমিও সাধক। তো আমরা এই হোমিওপ্যাথি অর্গানন অফ মেডিসিন যখনই ক্লাস হয়, আলোচনা হয়, তখনই আমাদের মনোযোগটা কেন জানি কমে যায়। অথচ আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি যদি অর্গানন অফ মেডিসিন বাংলা ভার্সনের যেকোনো একটি বই, সেটা হতে পারে ত্রিগুণানাথ বন্দ্যোপাধ্যায়, আবুল হোসেন, ডক্টর রেজাউল করিম, দীর্ঘাঙ্গী, যারই হোক না কেন, একটি বাংলা অনুবাদকৃত বই আপনি মনোযোগ দিয়ে ১ থেকে ২৯১টি অ্যাফোরিজম সূত্র পড়বেন প্রথমবার, দ্বিতীয়বার এবং তৃতীয়বার, আপনি আপনার পেশা জীবনে, হোমিওপ্যাথি ডাক্তারি পেশা জীবনে আপনি যতটুক সফলতা এই বইটি পড়ার আগে পেয়েছেন, এবারে তার চেয়ে কয়েক গুণ বেশি সফলতা পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনি হয়তো পরীক্ষা দিয়ে, যখন ডিএসএমএস পরীক্ষা দিয়ে পাস করেছেন, সেই সময় হয়তো অর্গানন অফ মেডিসিনের সঙ্গে অনেকের সাক্ষাৎ হয়েছে। কিংবা কেউ রেগুলার যারা পড়েন, তারা তো মজা পানই। যারা পড়েন না তাদের জন্যই বলছি। এটা এমনই প্রয়োজনীয় একটি জিনিস, এমনই প্রয়োজনীয় একটি জিনিস, যেটি না পড়লে সে তার চিকিৎসা জীবনে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। আপনি যে অবস্থায় থাকুন না কেন, যে ধরনের ট্রিটমেন্টে দিয়ে থাকুন, আপনি অর্গানন মেডিসিনটা পড়েন, বারবার পড়েন। দেখবেন আপনার পেশা জীবনে কত অজানা জিনিস আপনি জেনে গেছেন। অটোমেটিক জেনে যাবেন। আপনি মনোযোগে শুধু রিডিং করবেন। কোন কিছু মুখস্থ করার আপনার দরকার নেই। তো যাই হোক,
গতদিন আমি আলোচনা করেছিলাম অর্গান অফ মেডিসিনের ১ নম্বর সূত্র। আজকে আমি সব কয়েকটি সূত্রই পড়াবো না, সব কয়েকটি সূত্রই আলোচনা রাখবো না। একটু গ্যাপ দিয়ে যেটা মনে করব যে আসলে এইটা হয়তো বেশি প্রয়োজন। কারণ ১ থেকে ২৯১ টা সূত্র ধারাবাহিক আলোচনা করতে গিয়ে অনেকের ধৈর্যচ্যুত হতে পারে। তো আসলে সবই পড়তে হবে। তবে কিছু বিষয় আছে খুব সংক্ষেপে আমি তুলে নিয়ে আসবো এবং উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা ডিটেইলস পড়তে চান তারা পড়ে নিবেন। যে বিষয়টা বোধগম্য হয় সে বিষয়টা প্রশ্নোত্তর পর্ব থাকবে। সেখানে প্রশ্নোত্তর প্রশ্ন নোট রাখবেন। কেননা আলোচনার মাঝখানে যদি আপনারা কোনো আ প্রশ্ন করতে চান তাহলে আলোচনার ফ্লুয়েন্সিটা বিঘ্ন ঘটে, বাধাগ্রস্ত হয়। সেজন্য একটা নোট রাখবেন, খাতা কলম রাখবেন। যেকোনো আলোচনার ক্ষেত্রেই সেটা স্কুল, কলেজ, মিটিং, মিছিল কিংবা আ পড়ার টেবিল যেখানেই হোক অন্তত খাতা কলম একটি থাকতেই হয়। কোনো প্রয়োজনীয় প্রশ্ন নোট সেখানে লিখে রাখতে হয়। আজকেও সেটি রাখবেন এবং আগামীতেও রাখবেন। সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি শুরু করছি আজকের আলোচনা। ৩ নম্বর সূত্র নিয়ে আমি আলোচনা করব। ৩ নম্বর সূত্রে হ্যানিম্যান কি বলেছেন এবং এই ৩ নম্বর সূত্রকে কেন্দ্র করে আরো প্রাসঙ্গিক, আনুষঙ্গিক আরো কিছু বিষয় যুক্ত করব। বোঝার সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে। চিকিৎসক যদি স্পষ্টভাবে বোঝে রোগের কি করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা স্বতন্ত্র যে রোগ ডিজিজ আছে এটার কি আরোগ্য করতে হবে, যদি সে স্পষ্টভাবে বোঝে ঔষধে কি আরোগ্য হয়, অর্থাৎ প্রত্যেক স্বতন্ত্র ঔষধে কি আরোগ্য হয় এবং যদি সে জানে ঔষধে যা আরোগ্য হয় কিভাবে রোগের মধ্যে সে সন্দেহাতীত ভাবে যে রোগচিত্র আবিষ্কার করেছে তার সাথে স্পষ্টভাবে বর্ণিত নীতি অনুসারে সমন্বয় করতে হবে যাতে আরোগ্য নিশ্চিতভাবে আসন্ন হয়। একটু হেরিংবোন রাস্তার মতো হয়ে গেল, তাই না? বোধগম্য হলো অনেক কিছুই। তাহলে এখানে যে মূল বিষয়টি বললাম একটি লাইনে, চিকিৎসককে জানতে হবে আসলে যেই পেশেন্টটা আপনার চেম্বারে আসবেন উনি কি নিয়ে আসবেন। উনার মন এবং শরীরের কষ্টকর কিছু উপসর্গ নিয়ে আসবেন, যেটাকে আমরা রোগ বলে থাকি। সেই কষ্টকর উপসর্গের কি আরোগ্য করবেন সেটি আজকের আলোচ্য বিষয়। তাহলে রোগ আরোগ্য করবার ক্ষেত্রে, রোগ চিনবার ক্ষেত্রে যে জিনিস প্রথমে দরকার, কয়টি বিষয় আমাদের এখানে জানতে হবে। একটি হলো রোগ, একটি হলো স্বাস্থ্য। আপনি রোগটা তখনই জানবেন যখন স্বাস্থ্য সম্পর্কে জানবেন। আলোটা তখনই বুঝবেন যখন অন্ধকার থাকবে। মিথ্যাটা তখনই জানবেন যখন সত্যটা থাকবে। কারণ স্বাস্থ্য সম্পর্কে যদি আপনি না জানেন, স্বাস্থ্যটা কি? এটি যদি প্রথমে আপনি না জানেন, তাহলে রোগ সম্পর্কে আপনি জানতে পারবেন না। তাহলে স্বাস্থ্যটা সম্পর্কে একটু জানি। স্বাস্থ্য হলো শরীর আর মনের একটা সাম্যাবস্থা, সমান একটা অনুভূতিযুক্ত অবস্থা। এই সুস্থতার, সুস্থ শরীরের এবং মনের কোনো অস্বাভাবিকতা আমরা এখানে উপলব্ধি করি না বা বুঝতে পারি না। যে যেমন একটু উদাহরণ দেই। আপনারা যে অবস্থানে আছেন, একটি প্রশ্ন, আপনাদের যে কান আছে আপনারা কি বুঝতে পারছেন? কান আছে আপনাদের শরীরের সঙ্গে? বুঝতে পারছেন না কিন্তু। কখন বুঝতে পারবেন? যখন আপনার কানে ব্যথা হবে। তখন অনুভব করবেন, বুঝতে পারবেন যে আসলে কান নামক একটা জায়গায় আমার ব্যথা হচ্ছে। এরকম প্রত্যেকটা অঙ্গ সম্পর্কে যখন সুস্থ স্বাভাবিক থাকবে, আপনি ওই অঙ্গ আপনাকে কখনোই জানান দিবে না যে আমি উপস্থিত আছি। কথাটা একটু কঠিন হয়ে গেল, তাই তো? আমরা অনেক কিছুই
বাস্তবতার নিরিখে এর অনুপস্থিতিটা উপলব্ধি করতে পারি না। অথচ এটা বাস্তব। যেমন আপনার বয়স ২০ বছর। জাস্ট ফর অ্যান এক্সাম্পল। আপনার বয়স ২০ বছর। আপনি জন্মের পর কখনো হাঁটেননি। আপনাকে কোলে করে কিংবা আ যন যন্ত্রের মাধ্যমে কিংবা এরকম বাহন দিয়ে আপনাকে প্রস্রাব পায়খানার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে প্রস্রাব পায়খানা করেছেন, খেয়েছেন, গোসল করানো হয়েছে। আপনি নিজে পায়ে হেঁটে কখনো যাননি। ২০ বছর বয়স আপনার। ২০ বছর পর্যন্ত আপনাকে এটা করানো হয়েছে। এবার ২০ বছর পরে আপনাকে বলা হলো আপনি হাঁটেন, দৌড়ান। আপনি হাঁটতে পারবেন না। কারণ কি? এই কথাটা কি বিশ্বাস হয় আপনাদের? কারণ হলো মানুষকে সবকিছু শিখতে হয়। মানুষকে সবকিছুই শিখতে হয়। হাঁটা শিখতে হয়, কথা বলা শিখতে হয়, কাজকর্ম যা কিছু আছে সবকিছু শিখতে হয়। তেমনি আপনার যে কান আছে আপনার অনুভূতি থাকবে না। আপনার মাথায় চুল আছে, চুল অনুভূতি থাকবে না। যখন চুলে সুড়সুড়ি না দিবে, যখন কানে ব্যথা না হয়, তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে কখন বুঝতে পারবেন? যখন অস্বাভাবিকতা আসবে। তখনই কেবল বুঝতে পারবেন ওই অঙ্গটা আছে এবং অস্বাভাবিকতা যখনই হবে সেটাকেই বলা হয়েছে অসুস্থতা বা রোগ। যতক্ষণ পর্যন্ত আমরা ব্যক্তিগত যে স্বাস্থ্য নিয়মাবলী আছে, নিয়ম নীতি আছে, শৃঙ্খলা আছে, সেগুলো মেনে চলবো, ততক্ষণ পর্যন্ত আমরা স্বাচ্ছন্দ্যভাবে স্বাস্থ্যকে পরিপূর্ণ রাখতে পারবো। আমরা সবকিছুই স্বাভাবিকভাবে নিতে পারবো। কারণ আমাদের অসুস্থতার অন্যতম প্রধান কারণ হলো নিয়মের অনিয়ম করা। অর্থাৎ শৃঙ্খলাহীন জীবনযাপনই হলো অসুস্থতার অন্যতম প্রধান কারণ। একমাত্র কারণ আমি বলছি না। কেন বলছি না? কারণ হলো শুধু নিয়ম ভঙ্গ করলেই যে আপনি অসুস্থ হয়ে যাবেন সেটা আপনি এশার নামাজের পরপর শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন, ফজর ওয়াক্তে উঠলেন। তারপরে খাবার, গোসল, খাওয়া-দাওয়া যথাসময়ে যথাযথভাবে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার ক্যালোরি অনুযায়ী আপনি নিলেন। তারপরেও আপনি অসুস্থ হতে পারেন। কারণ কি? কারণ হলো বংশগত রোগ। বংশগত রোগ প্রবণতা। আপনি স্বাভাবিক সুস্থ সবকিছু। কিন্তু আপনার বংশগত আপনার বাবা-মা, দাদা, নানা ইনাদের বংশগতভাবে কোনো একটি রোগ প্রচ্ছন্ন অবস্থা আপনার ভিতরে এসেছে। প্রচ্ছন্ন এই সমস্ত রোগ লক্ষণই উপযুক্ত পরিবেশ পেলে বেড়ে উঠে আপনার শরীরে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করবে। এটা ছাড়াও রোগ জীবাণু দ্বারা সংঘটিত রোগগুলিও সামাজিক স্বাস্থ্য বা জনস্বাস্থ্যের উপর নির্ভর করে হয়। সেগুলিও যদি আমরা সেগুলি কিন্তু আমাদের যত শৃঙ্খলায় থাকি, যত স্বাভাবিক থাকার চেষ্টা করি, আমাদের সেই রোগ থেকে উম নিজেদের আলাদা রাখতে পারব না। কোন রোগগুলা? বিশেষ করে বসন্ত রোগগুলা, যেগুলো এক ধরনের মহামারীর মতো আরকি। এলাকাভিত্তিক মহামারী হতে পারে, দেশভিত্তিক হতে পারে, পৃথিবীব্যাপী হতে পারে। বসন্ত, ডিপথেরিয়া, পোলিওমাইলাইটিস এই ধরনের কিছু রোগ আছে। এই রোগগুলো আমরা ইচ্ছা করলে এভয়েড করতে পারব না। আমরা যত শৃঙ্খলাতেই থাকি। তাছাড়া সবচেয়ে কঠিন সমস্যা হলো আজ আজকে বর্তমান সময়, বর্তমান দুনিয়াতে প্রকৃত সুস্থ মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তাহলে আমি যত শৃঙ্খলা জীবনযাপন করি না কেন, নিয়মের মধ্যে থাকি না কেন, হ্যাঁ, একটা সাইড হয়তো বন্ধ হয়ে থাকবে। কিন্তু অন্যান্য পারিপার্শ্বিক উত্তেজক কারণগুলা আমাকে অসুস্থ করে ফেলতে পারে। তাহলে সুস্থতা, স্বাস্থ্য
আমরা যদি বুঝি যে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে শরীরের মধ্যে একটা অস্বাভাবিকতা, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তখন তাকে আমরা রোগ বলব। এজন্য সুস্থতা সম্পর্কে আমরা যদি জানি, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত, শরীর থেকে মন সমস্ত জায়গাতে আমাদের কোনো ট্রাবল আছে কিনা, আমাদের কোনো অনীতি আছে কিনা, দুর্নীতি আছে কিনা, বিশৃঙ্খলা আছে কিনা। কিন্তু আমরা রোগ সম্পর্কে যখন জানব, তখন আমাদের ছোটবেলা থেকে বেড়ে ওঠা, গড়ে ওঠা, আমাদের অ্যালোপ্যাথিতে আসক্তি হওয়া জন্ম থেকে, সেই জিনিসগুলো আমরা ভুলতে পারি না। সেই জ্ঞান, সেই আ তথ্য উপাত্তগুলা আমাদের মস্তিষ্কের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে। আমরা যতই বলি না কেন ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, রোগের চিকিৎসা করব না, রোগীর চিকিৎসা করব, তবুও আমাদের রোগ যেন ছাড়ে না। রোগের নাম না নিলে মনে হয় চিকিৎসাই চলে না। তাহলে রোগটা কি বুঝবো আমরা? সুস্থতাটা বুঝলাম, স্বাস্থ্যটা বুঝলাম। সুস্থতাটা হলো আমাদের শরীরের স মাথা থেকে পায়ের তালু পর্যন্ত, শরীর থেকে মন সমস্ত জায়গায় একটা স্বাভাবিক ছন্দময় একটি ভাব। আর রোগটা হলো মানবদেহের অভ্যন্তরে এক অদৃশ্য জীবনী শক্তি, যেটি কাজ করে চলছে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে। এই জীবনী শক্তির বিশৃঙ্খলাই হলো রোগ। তাহলে আমরা অর্গানন আলোচনা করতে গিয়ে ১ম এ ১ নম্বর সূত্রে আলোচনা করেছি, জীবনী শক্তিটা কোত্থেকে আসলো? হোয়াট ইস জীবনী শক্তি? হোয়াট ইস ভাইটাল ফোর্স? এই প্রশ্নটাও আসতে পারে। তবে জীবনী শক্তি নিয়ে আলোচনা ৯-১০ সহ ১১ বার ১৩-১৪ সূত্রে অ্যাফোরিজম আছে। ওই সময় হয়তো এই আলোচনাগুলো করা যাবে। এখানে একটু শুধু আমি হয়তো ধারণা দিব জীবনী শক্তিটা। কারণ জীবনী শক্তি যদি আমি না বুঝি, তাহলে হোমিওপ্যাথি বোঝা সম্ভব নয়। অনেকেই জীবনী শক্তিটাকে ইমিউনিটি পাওয়ার মনে করেন। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় দ্যাট ইস অ্যালোপ্যাথিতে জীবনী শক্তির কথাটা, সরি, ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতার কথাটা বেশি বলা আছে। কিন্তু জীবনী শক্তি ইমিউনিটি পাওয়ারের সঙ্গে আরো অনেক কিছু। ইমিউনিটি পাওয়ার আছে, সেটার সঙ্গে আরো অনেক কিছু যুক্ত হলেই জীবনী শক্তি হয়। এটি একটি অদৃশ্য শক্তি। এই জীবনী শক্তির অপ্রতিহত কর্মক্ষমতাই হলো স্বাস্থ্য। মানে যখন জীবনী শক্তিটা প্যারালালি চলতে থাকবে, সমান্তরাল বা ছন্দময়ভাবে চলতে থাকবে, তখন আপনার শরীরের কোনো অঙ্গ-প্রত্যঙ্গ সম্পর্কে কোনো কমপ্লেইন আপনার থাকবে না। যে অঙ্গে কমপ্লেইন থাকবে তখন আপনি সেই অঙ্গটা বুঝতে পারবেন, হ্যাঁ, এই অঙ্গটা আমার আছে। যেটা একটু আগেই বললাম। রোগ সৃষ্টিকারী যত প্রকার কারণ আছে, সেগুলার মধ্যেও এক অদৃশ্য উৎপাদিকা শক্তি কিন্তু বর্তমান থাকে। এই অদৃশ্য শক্তির প্রভাবেই শরীরের ভিতরে অদৃশ্য জীবনী শক্তি আক্রান্ত হয়। তবে আমরা শরীরের জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, পেট ব্যথা, এগুলা কি রোগ বলে জানি। কিন্তু হোমিওপ্যাথিতে আসবার পরে, হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান অন্তর্ভুক্ত হবার পরে আমরা আরো অনেকভাবে রোগটাকে চিনেছি। সেটুকু আমাদের এই অর্গান অফ মেডিসিন পড়ার মাধ্যমে আমাদের জানতে হবে। সেটা কি? রাগ, অভিমান, সন্দেহ, হিংসা, ইজি উইপিং, সহজে কেঁদে ফেলা, একা থাকা, লোক সঙ্গ পছন্দ করা, ভয়, ইত্যাদি, ইত্যাদি। এই সবকিছুই একেকটি রোগ এবং বড় ধরনের একেকটি রোগ। কিন্তু আমরা সেটাকে মনে করি। আমরা আগে সেটাকে মনে করতাম না। অথচ প্রত্যেকটি রোগ
শরীর থেকে মনেই প্রবেশ করে, মন থেকে শরীরের দিকে ধাবিত হয়। তাহলে জীবনী শক্তির বিশৃঙ্খলাই রোগ, আর জীবনী শক্তির ছন্দময় প্রবাহই সুস্থতা। এই দুইটি জিনিস সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারলাম। জীবনী শক্তিটা প্রতিটা মুহূর্তে আমাদের শক্তি দ্বারা, বাইরের অপশক্তি দ্বারা, সেটা হতে পারে রোগ, জীবাণু, ব্যাকটেরিয়া, প্রতি মুহূর্তে আমাদের আক্রমণ করছে, প্রতিটা মুহূর্তে আমাদের আক্রমণ করছে। কিন্তু আমরা তবু টিকে আছি কিভাবে? আমরা যখন এক গ্লাসে পানি পান করি তখন সেখানে অণুবীক্ষণ যন্ত্র মাইক্রোস্কোপ দিয়ে দেখলে অসংখ্য পোকা কিলবিল করছে। আমরা যদি সেটা দেখে দেখে খাই তাহলে আমরা পানি পান করতে পারবো না। তাহলে একটু ভাবুন যে পান্তা ভাত যারা খাই আমরা, আমি রেগুলারই খাই গরমের মধ্যে, আপনারা হয়তো অনেকে খান। এর মধ্যে যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় তাহলে কি থাকবে? কি থাকতে পারে? এরপরে যারা পাবনা, সিরাজগঞ্জে বসবাস করেন তাদের পচা ভাত নামের এক ধরনের ভাত আছে। আমরা আগে খেতাম, এখন কম খাই। এর মধ্যে কি পরিমাণ যে ব্যাকটেরিয়া, জীবাণু থাকে সেটা বলার অপেক্ষা রাখে না। তাহলে তারপরে আমরা অসুস্থ হচ্ছি না কেন? আমাদের হাত একটু কেটে গেল ব্লেডে। থুতু লাগাই দিলাম, হয়তো রক্তটা বন্ধ হলো কিন্তু ব্যথা থাকলো। এমনিতে সেরে গেল। কে সারিয়ে দিল? আপনি কোথাও গিয়ে ভুরি ভোজ করলেন কোন দাওয়াতের বাড়িতে গিয়ে। গরু মাংস, পোলাও, কোরমা, দই, মিষ্টি, কোল্ড ড্রিংকস ইত্যাদি, ইত্যাদি খাবার পরে আপনার ফুড পয়জনিং হয়ে হাগা বমি একসাথে হয়ে গেল। ২-১ বার হওয়ার পরে দুর্বল হয়ে গেলেন। কিছু খু দু এ ১ দিন রেস্ট নেওয়ার পরে এমনি ঠিক হয়ে গেল। কে ঠিক করে দিল আপনাকে? আপনি শীতের সকালে দ্রুত বাজারে গেলেন, হঠাৎ খুবই কুয়াশা, ঠান্ডা বাতাস। আপনার গলা ব্যথা হলো, সর্দি লাগলো, জ্বর আসলো। ওষুধ খেলেন না। ২৪ ঘন্টার মধ্যেই সুস্থ হয়ে গেলেন। কে সুস্থ করে দিল আপনাকে? কে সুস্থ করল? এই সুস্থতাটা করেছে আপনাকে সৃষ্টিকর্তা তো আছেনই। এই সুস্থতা করেছে আপনাকে আপনার ভিতরে সৃষ্টিকর্তার দেওয়া ভাইটাল ফোর্স, জীবনী শক্তি। অ্যালোপ্যাথিতে যেটাকে বলে ইমিউনিটি পাওয়ার। এখানে ইমিউনিটি পাওয়ারের সঙ্গে সমান্তরাল লেভেলে চলবে। কিন্তু ইমিউনিটি পাওয়ার যোগ আরো অনেক কিছু মিলে জীবনী শক্তি। তাহলে এই জীবনী শক্তিটা কিভাবে কাজ করলো? কেন কাজ করলো? কারণ হলো জীবনী শক্তিটা আমাদের শরীরের জন্য একটি কেয়ারটেকার, একটি তত্ত্বাবধান করে যিনি। মাথার থেকে পায়ের তালু পর্যন্ত, শরীর থেকে মন পর্যন্ত সমস্ত স্তরে প্রতিটা সেলে, প্রতিটা মাইক্রোকন্ড্রিয়ার মধ্যে তার নজর থাকে। কোথায় কোনো বিশৃঙ্খলা হলেই সে আগে বুঝতে পারবে এবং সেখানে সে মেরামত করে দেবে। যেই উদাহরণ কয়েকটি দিলাম, ঠান্ডা লাগা, হাত কেটে যাওয়া, ফুড পয়জনিং হওয়া, এই সমস্ত সে একাই ঠিক করে দিয়েছে। কারণ সেটি তার ক্ষমতার মধ্যে ছিল। কিন্তু যখন এই ভাইটাল ফোর্স, তার ক্ষমতার বাইরের শত্রু, তার যা ক্ষমতা, বাইরের শত্রু তাকে আক্রমণ করবে। ধরে নেন তার ক্ষমতা ১০০। এবার আপনার ঠান্ডা লাগা, ফুড পয়জনিং হওয়া, কেটে যাওয়া, রক্ত ব্যথা হওয়া, পড়ে গিয়ে আঘাত লাগা, এগুলা কোনটা তার শক্তি ৬০, ভাইটাল ফোর্স তাকে ধ্বংস করে দিবে। হাত না ধুয়েই চা স্টলে গিয়ে আ আমরা কি করি? চা অর্ডার দেই, চা পান করি। একটা বিস্কিট দেন। চালা সবকিছু ধোয়া পাকলা, হাতে ময়লা-টয়লা যাই থাকুক না কেন, সে ওই হাত দিয়ে আঙ্গুল দিয়ে বিস্কিট তুলে নেবে। কিংবা বলবে যে আপনি বয়াম থেকে তুলে নেন। অথচ কিছুক্ষণ আগে একজন ব্যক্তি সাইকেল মেকার, সে ওই বয়াম থেকে হাত কোনমতে মুছে-টুছে একটা বিস্কিট তুলে নিয়েছে। হয়তো অন্য একটা বিস্কিট টাচও লেগেছে। তারপরে আপনি নিলেন পরের বিস্কিটটা। সেখানে কিছু নেই আপনি ভাবছেন? নেই জন্য আপনার কিছুই হয়নি খেয়ে?
যদি সেটা ভাবেন তো এটা ভুল। কেননা ওখানে হয়তো ব্যাকটেরিয়া, ভাইরাস অনেক কিছুই ছিল। আপনার ভিতরে কিছু হতে দেয়নি, আপনাকে বুঝতে দেয়নি। কে দেয়নি? ভাইটাল ফোর্স বুঝতে দেয়নি। কেননা তার নিজস্ব ক্ষমতা দিয়ে, নিজস্ব শক্তি দিয়ে সেটাকে প্রতিহত করতে পেরেছে ওই শত্রুকে, ওই বহিঃশত্রুকে। আপনার শরীরে একটি কাঁটা ফুটলো, এক অংশ আপনি বের করে ফেলে দিলেন, ভাবলেন কিছু নাই, কিছু অংশ থেকে গেল। কাঁটার মাথায় যে অল্প একটু ময়লা ছিল, মাটি ছিল, সেটুকু থেকে গেল। আপনি ভেবেছেন কিছু হয়নি। কাঁটাটা যখন বিঁধেছিল প্রচন্ড ব্যথা ছিল, ওখান থেকে আপনি সূচ দিয়ে হোক, যেভাবেই হোক আপনি বের করে দিলেন, অল্প একটু আছে। প্রচন্ড ব্যথার থেকে বড় কাটার অংশটুকু ফেলে দিলে ওই জায়গাটুকু ওইভাবে আপনার কষ্ট মনে হবে না। বেশি ব্যথার থেকে অল্প একটু ব্যথা থাকলে কিছু মনে হবে না। কিছুদিন পর ওখানে পেকে গেল। কেন? কারণ ওটা ফরেন পার্টিকেল, বাইরের জগতের কিছু, যেটা আপনার শরীর কখনো রাখবে না, রাখতে দিবে না ভাইটাল ফোর্স। সেটাকে অবশ্যই যন্ত্রণা দিয়ে হোক, কষ্ট দিয়ে হোক, পাকিয়ে তুলে হোক, তাকে দূর করে দিবে। সে না পারলে আপনাকে বাধ্য করবে। কিভাবে বাধ্য করবে? সে সেই লক্ষণ ফুটিয়ে তুলবে, সে চিৎকার করবে। তাই বলা হয় রোগ লক্ষণ হলো ভাইটাল ফোর্সের, জীবনী শক্তির আত্মচিৎকার। সেই আত্মচিৎকারে চিৎকার চেঁচামেচি করবে। আপনি দিবেন না, আরো একটু যন্ত্রণা দিবে, পেকে উঠবে, যন্ত্রণা হবে, আপনি বাধ্য হবেন, ফুলে যাবে হাত প্রয়োজনে। ভাইটাল ফোর্স সেই কাজটি করে দিবে। কিন্তু এইটা ভাইটাল ফোর্স কোথায় করবে? যতদিন পর্যন্ত অ্যাকিউট সমস্যাগুলো থাকবে এবং তার ক্ষমতার মধ্যে। তার ১০০ শক্তি আছে, হয়তো ৯০ শক্তি পর্যন্ত বা ১০০ শক্তি পর্যন্ত সে সমস্ত শত্রুকে প্রতিহত করতে পারবে। কিন্তু শক্তিটা যদি ১০১ হয়, তাহলে সে পারবে না। ওই ১টার পর্যন্ত সে নাগাল পাবে না। তখন ওই ১ এর জন্য সেই পরিমাণের একটা লক্ষণ ফুটিয়ে তুলবে। যদি ১১০ পরিমাণ হয় শত্রুর শক্তি, ১৫০ হয়, তাহলে ১০০ পর্যন্ত হলে সে যতদূর পারে করবে। না পারলে তখন ওই শত্রুটা ভাইটাল ফোর্সে আগে আক্রমণ করবে। ভাইটাল ফোর্সে আগে আক্রমণ করবে। কারণ জানে যে এই কেয়ারটেকার, এই দারোয়ান, এই সিসি ক্যামেরা, একে যদি নষ্ট না করি আমি ধরা খেয়ে যাব। এ আমাকে প্রতিহত করবে। একে আগে ইয়ে করবে, না হলে আমার কাজটা ঠিক মতো করতে দিবে না। এই শরীরটাকে আমি আক্রমণ করব। ওই লিভারে আক্রমণ করব, প্রস্রাব যন্ত্রে আক্রমণ করব, চোখে আক্রমণ করব। এ আমাকে করতে দিবে না। তবুও যখন সে আক্রমণ করে, ভাইটাল ফোর্সের কাজ হলো সমপরিমাণ, যেই পরিমাণ শত্রু সেই পরিমাণ লক্ষণ ফুটিয়ে তুলবে। তবে প্রকাশ থাকে যে, খুব মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটুকু। প্রকাশ থাকে যে ভাইটাল ফোর্স বহিঃশত্রু দ্বারা আক্রমণকৃত কোথায় আপনার লক্ষণটা ফুটিয়ে তুলবে? আমরা পড়েছি না, প্রত্যেকটা ঔষধের ক্রিয়াস্থল আছে। প্রত্যেকটা ঔষধ শরীরের বিভিন্ন জায়গায়, একেকটা ওষুধের একেক জায়গায় ক্রিয়া করার কিন্তু প্রবণতা আছে। তার পছন্দের জায়গা আছে। আপনি যেমন ভ্রমণ বিলাসী বিভিন্ন পরিচিত পছন্দের জায়গা থাকে, এরও তেমনি আছে। কিন্তু ভাইটাল ফোর্স কি করবে? সর্বোচ্চ শক্তি দিয়ে, যখন সে সর্বোচ্চ শক্তি ব্যবহার করবে, তখন কিন্তু সে অন্য ক্ষেত্রে ব্যবহার হতে পারবে না। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এটার মধ্যে অনেক বিষয় জড়িত থাকবে, অনেক সূত্রের সংযোগ আছে। কিভাবে? ১৫০ পাওয়ারের একটা শক্তি, অপশক্তি, বাইরের শক্তি, রোগ শক্তি আক্রমণ করেছে মিস্টার এক্স কে কিংবা মিস্টার এম কে আক্রমণ করেছে। সে তার ১০০ শক্তি আছে, ভাইটাল ফোর্সের শক্তি ১০০, রোগের শক্তি ১৫০। ১০০ শক্তি দিয়ে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। কিন্তু সে কি পারবে? পারবে না। যখনই পারবে না তার সমস্ত শক্তি দিয়ে, এবং ১০০ শক্তি দিয়ে প্রোটেক্ট করলে কিন্তু রোগ কিন্তু আগে ভাইটাল ফোর্সকে প্রতিহত করে, দুর্বল করে তারপরে শরীরের অন্য জায়গায় তাকে ইয়ে করতে হবে, না হলে পারবে না। খেয়াল করবেন, রোগ শক্তি ভাইটাল ফোর্সকে নস্যাৎ না করে দেয়া পর্যন্ত সে
শরীরের অন্যান্য জায়গায় দুর্বল না করা পর্যন্ত অন্য জায়গায় তার কাঙ্ক্ষিত জায়গায়, সে কিডনি হতে পারে, লিভার হতে পারে, ফুসফুস হতে পারে, যে জায়গায় হোক না কেন সে জায়গায় আক্রমণ সরাসরি চালাতে পারবে না। কারণ ওই যে 100 শক্তি, ওর যতটুকু শক্তি আছে ভাইটাল ফোর্সের, ওইটা দিয়ে সে সর্বোচ্চভাবে শরীরের কম গুরুত্বপূর্ণ অঙ্গে সে লক্ষণগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করবে। কম গুরুত্বপূর্ণ অঙ্গে ওকে পাঠিয়ে দেবে, যা তুই ওদিক যা। শরীরের বড় বড় যে অর্গানগুলো আছে, কি আছে? লিভার মানে যকৃত, কিডনি মানে বৃক্ক, লাংস মানে ফুসফুস, স্টমাক মানে পাকস্থলী, তারপরে হার্ট মানে হৃৎপিণ্ড। বিশেষ করে এই যে বড় বড় অঙ্গগুলা, এই অঙ্গগুলোতে আক্রমণের চেষ্টা চালাবে। কিন্তু ভাইটাল ফোর্স সেটা কখনোই হতে দিবে না। সে সর্বোচ্চ শক্তি দিয়ে বাইরের অংশে কম গুরুত্বপূর্ণ অঙ্গে তাকে রিপ্লেস করার চেষ্টা করবে, এবং তাই করবে সে যখন সেই অপশক্তিটা, বাইরের শক্তিটা শরীরের অন্য জায়গায়, চর্মরোগ দিয়ে শুরু হতে পারে, ফোড়া দিয়ে শুরু হতে পারে। ধরে নিলাম চর্মরোগ দিয়ে শুরু হলো। তাহলে চর্মটা ভাইটাল ফোর্স আপনাকে কি দিচ্ছে? আপনাকে সে কি কাজ করছে? সে কাজ করছে, সে চিৎকার। ওই যে বললাম ভাইটাল ফোর্স হলো আহ শরীরের এবং মনের আত্মচিৎকার, রোগীর আত্মচিৎকার, মিস্টার এম এর আত্মচিৎকার। সে কি করছে? বলছে, সে তার ভাষায় কথা বলছে, আমাকে পালসেটিলা দাও, আমাকে আমাকে সালফার দাও। সে কি বলছে? উদাহরণ দিলাম একটা ওষুধ, আমাকে সালফার দাও, চুলকানি হয়েছে সালফার দাও। তাহলে সালফার দিতে হলে তাকে কি করতে হবে? শরীরে চুলকানিগুলো হবে শুষ্ক চুলকানি হবে, শুষ্ক চুলকানি, এবং চুলকালে হালকা রস আসতে পারে, হালকা রক্ত আসতে পারে, কখনো কখনো পানিতে দিলে সেটা জ্বালা পোড়া করতে পারে, গোসল করলে বৃদ্ধি পেতে পারে, গোসল করলে বৃদ্ধি পাবে। একে ওই ধরনের চুলকানি কেন দিল? কারণ হলো সে ওই টাইপেরই রোগী, যে টাইপের জানে যে এর কাছে যদি ওই হেল্প না চায় তাহলে সে দিবে না, কারণ সে অলস, তার সে নোংরা, সে অপরিচ্ছন্ন, সে পড়ার শেষে টেবিলগুলো বই এলোমেলো করে রাখে, বাজার থেকে অফিস থেকে যেখান থেকে আসুক ব্যাগটা যেখানে ছুঁড়ে মারবে, কাপড় চোপড় করে আলনাতে ছুঁড়ে মারবে, বউ আছে মা আছে দেখবে তারা। গরমের দিনে গোসল করবে না হয়তো, শোয়ার সময় বালিশ তার ডাবল বালিশ লাগবে, উঁচু বালিশ না হলে হবেই না। সকালবেলা পায়খানার বেগে ঘুম ভাঙবে তার, সকাল 11টার দিকে তার কিছু না কিছু খেতেই হবে, প্রচন্ড অলস থাকবে, খালি হুকুম জারিতে ওস্তাদ থাকবে, বক ধার্মিক হবে, নামাজ কালাম পড়বেন, অন্যজনের সেই বড় বড় হাদিস কোরআন নিয়ে কথা বলার চেষ্টা করবে। এই যে ভাইটাল ফোর্স দেখলো যে এটা এই টাইপের, তাহলে ওই ওই ক্যারেক্টার অনুযায়ী তার সেই চর্মের রোগগুলা সৃষ্টি করবে, চর্মরোগ। তাহলে এই যে অলসতা, সেটাও কিন্তু একটা রোগ। ওটাও কিন্তু শুরুতেই তার হয়েছে, সেটা বংশগত কারণেও হতে পারে, কিংবা অর্জন করেও নিতে পারে সে। তাহলে কারণ বর্তমান সময়, আলোচনায় বললাম বর্তমান সময় মানুষ সুস্থ নয়, এরকম বিশুদ্ধ মানুষ পাওয়া এখন প্রায় অসম্ভব। ছোরা এখন ছড়িয়ে গেছে। হ্যানিম্যান কি করলেন? ১৭৯০ সালে হোমিওপ্যাথি আবিষ্কার করলেন। ৬ বছর নিজের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে, আত্মীয় স্বজন, ছাত্রছাত্রীর মধ্যে পরীক্ষা করলেন ৬ বছর। দ্যাট ৬ বছর পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করা শেষে উনি নিশ্চিত হলেন, হ্যাঁ এটি একটি বাস্তবসম্মত প্রকৃতি নির্ভর চিকিৎসা পদ্ধতি। ব্যর্থ কণ্ঠে ঘোষণা দিলেন, আমি নতুন কিছু আবিষ্কার করেছি। ১৭৯৬ সাল হোমিওপ্যাথি ব্যর্থ কণ্ঠে প্রকাশ হয়ে গেল, ঘোষণা হয়ে গেল। তারপর অনেক চিকিৎসা করার পর দেখেন রোগ ঘুরে ফিরে আসছে, এবং
এটাকে কেন্দ্র করে আবার 12 বছর গবেষণা করলে 3টে জিনিস পেলেন ইনি। সেটা হলো সোরা সাইকোসিস সিফিলিস। যে রোগ কেন ঘুরে ফিরে আসছে, এটাকে বলে আদি রোগ বীজ। কেন ঘুরে ফিরে আসছে, এর পিছনে দোষ আছে 3টা, সোরা সাইকোসিস সিফিলিস। তাহলে সোরা কি? সোরা হলো মনকুণ্ডয়ন। মন কি? মন তো মনই। কুণ্ডয়ন মানে কি? চুলকানি। মনের চুলকানি থেকে শরীরের চুলকানি। খেয়াল করবেন, সোরা মানে মনকুণ্ডয়ন, মনের চুলকানি থেকে শরীরের চুলকানি। সোরা যদি কারোর মধ্যে না থাকে, সাইকোসিস সিফিলিস আসতেই পারে না। কারণ ভূমি যদি না থাকে, জমি যদি না থাকে, ওর উপর অন্য কোনো আবাদ ফসল হবে না। শূন্যের উপর কখনো কিছু হয় না। তাহলে ভাইটাল ফোর্স কি করলো? তার ভিতরে ওই লক্ষণগুলা ফুটিয়ে তুললো। সে বলল, সে ভাষা প্রকাশ করছে কি? শুকনো চুলকানি। এবার আপনার কাছে যখন আসলো, আপনি কি করলেন? সে যে ভাষা ব্যবহার করছে, প্রয়োগ করছে, প্রকাশ করছে, চিৎকার করছে, আপনি হোমিও ডক্টর। আপনি অ্যালোপ্যাথি ডক্টর হলে এত বুঝবেন না। আপনি হার্বাল ইউনানি আয়ুর্বেদিক হলে বুঝবেন না। আপনি সাধারণ মানুষ হলে বুঝবেন না সে কি চিৎকার করছে, কি হেল্প চাইছে আপনার কাছে। নাড়ি কাটার জন্য কি আপনার কাছে কুড়াল চাচ্ছে, নাকি ব্লেড চাচ্ছে, নাকি করাত চাচ্ছে? আপনি যদি হোমিওপ্যাথ হন, জানেন যে বাচ্চার নাড়ি কাটতে হলে তাকে ব্লেডে দিতে হবে। আর যদি গাছ কাটতে চায় তাহলে হয়তো কুড়াল, না হলে দিতে হবে। সেটা হোমিওপ্যাথ ডক্টর বুঝবে। কারণ ওই ভাইটাল ফোর্সের ভাষাগুলাই তো আমরা পড়ি কোথায়? মেডিকাতে। বিভিন্ন ওষুধ, যেগুলা সুস্থ মানুষের দেশে ওষুধ প্রুভিং করার ক্ষেত্রে লক্ষণগুলো ফুটে উঠেছে, যেগুলাকে বিভিন্ন গ্রেড করা হয়েছে, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, যেটা রেপার্টরিতে স্থান পেয়েছে। তাহলে আমরা ওই গ্রেড অনুযায়ী, রেপার্টরি না জানলে কিন্তু মেডিকার ওষুধের লক্ষণের গুরুত্ব আপনি বুঝতে পারবেন না, ইম্পসিবল। যাই হোক, এইবার ভাইটাল ফোর্স সেটা প্রকাশ করে দিল। আপনি সুন্দর মতো বুঝে গেলেন, একে সালফার দাও। সালফার দিয়ে দেওয়া হলো। এখন কাকে দিবেন আপনি সালফার? বাজার থেকে গন্ধক কিনে এনে আপনি ওই চুলকানিতে লাগাই দিবেন, বাহ, হ্যাঁ, চুলকানি সেরে যাবে, সন্দেহ নেই সেরে যাবে। কিন্তু সেবন করতে কেন বলি? কারণ হলো, রোগ শক্তি কি আপনি দেখতে পাচ্ছেন না। আপনি যে চুলকানিটা হলো, সেই চুলকানিটা তো রোগ দেখাই যাচ্ছে, তাহলে তো আমি দেখতেই পাচ্ছি না। চুলকানিটা একটা ফলাফল। রোগটা অনেক আগেই হয়েছে আপনার। ওই যে অলসতা ছিল, ওই যে ডাবল বালিশ নিতেন, ওই যে আপনি নোংরা, অপরিচ্ছন্ন, অগোছালো, ওই রোগটা তো ওখান থেকেই শুরু হয়েছে আপনার। চুলকানিটা তারই একটা বহিঃপ্রকাশ মাত্র। ভাইটাল ফোর্স ঠিক চিনে ফেলেছে, এবং সে তো চিনবেই। এবার সালফার দিতে হবে। আপনি তো রোগটা দেখতে পান না, রোগটা একটা অদৃশ্য শক্তি। তেমনি আপনাকে রোগ যেমন সূক্ষ্ম, ওষুধ আপনাকে সূক্ষ্ম মাত্রায় দিতে হবে। রোগটা যদি স্থূল হতো, আপনি স্থূল মাত্রায় গন্ধক বাজার থেকে কিনে দিতে পারেন। সালফারের বাংলা হলো গন্ধক, যে হলুদ হলুদ ধরনের এক ধরনের পাওয়া যায়। তাহলে গন্ধক দিলেন আপনার, হয়তো চুলকানিতে লাগিয়ে দিলেন, পায়ে হাতে সব জায়গায় লাগিয়ে দিলেন। যে অ্যালোপ্যাথিতে কি করে, ওই ধরনের মলমগুলা দেয় যে টানা। আমিও দিয়েছি ছোটবেলায়, তখন তো আমি জানতাম না। গলা থেকে পায়ের তালু পর্যন্ত পরপর 2 দিন দিতে হবে, তারপর সেই ঘরে গোসল করতে হবে, চুলকানি শেষ। এটা আপনি শরীরের উপরের চুলকানিটা সারালেন, কিন্তু মনকুণ্ডন, আপনার মনের মধ্যে যে কুণ্ডন চুলকানি আছে, যেটা আবার আপনাকে ফুলে ফেপে আবার শরীরটাকে ছাইয়ে দেবে খুব শিগগিরই। তখন আপনি কি করবেন? মনে কি করে আপনি মলম লাগাতে পারবেন না। অতএব আপনাকে সূক্ষ্ম মাত্রায় ওই ভাইটাল ফোর্সকেই দিতে হবে, যে আপনাকে হেল্প করেছে ভাষা দিয়ে, যে আপনাকে উপযুক্ত লক্ষণ ফুটিয়ে তুলেছে, যে আমাকে এটা দাও, আমাকে দাও, আমি দেখছি কি করা যায়। আমার 100 শক্তি আছে, আর 150 শক্তির হলো আপনার ওষুধ, রোগ 50 শক্তি পর্যন্ত আমাকে দাও। আপনি তো জানেন না যে রোগের শক্তি কত, ভাইটাল ফোর্স না জানে, আপনি তো জানেন না। তাহলে আপনি কি করবেন? একবারেই আপনি যদি 100 দিয়ে দেন, আরো ওর ভাইটাল ফোর্স এর 100 শক্তি আছে, রোগের শক্তি 150, আপনি যদি 100 শক্তি দেন, তাহলে ধাম করে বেড়ে যাবে।
কারণ কারণ কি বেড়ে যাবে কেন? আমি তো ভাইটাল ফোর্সকে দিলাম। হ্যাঁ, ভাইটাল ফোর্সকে আমি দিয়েছি, ভাইটাল ফোর্স এত চাই নাই। কি করে বুঝবো এত চাইনি? আপনি অর্গানন পড়েননি। অর্গানন পড়লে বুঝতে পারতেন যে কতটুকু ভাইটাল ফোর্স চেয়েছে। ওই ভাষাটা আপনি এখনো জানেন না। আপনি যদি অর্গানন রেগুলার পড়তেন, ষষ্ঠ সংস্করণ অনুযায়ী পড়তেন, সূক্ষ্ম মাত্রা সম্পর্ক পড়তেন, তাহলে আপনি ঠিক মতো জানতেন। তাহলে আপনি না জেনে কি করলেন? 100 মাত্রা দিয়ে দিলেন, আরো 100 শক্তি। 100 শক্তি বলতে পঞ্চম আহ পঞ্চম সংস্করণে 100 শক্তি বলছি না আমি। মানে আমি প্রথমে একটা উপমা দিয়ে বুঝিয়েছি যে আমার ভাইটাল ফোর্সের শক্তি আছে 100 আর রোগের শক্তি 150। তাহলে আমাকে 150 পর্যন্ত দিলে রোগটা দূরীভূত হবে। আমি কি করব? ভাইটাল ফোর্স আমার কাছে কি চেয়েছে? যে রোগটা এসেছে ওই সালফারের একটা অংশ কোনোভাবে আমার মস্তিষ্কে আছে, আমার শরীরে রোগে মনে আছে, যে আমাকে ওই সদৃশ্য লক্ষণে ওই ওই সালফারের সূক্ষ্মমাত্রা আমাকে শরীরে আরেকটা রোগ দিতে হবে, সমান সমান রোগ, তাহলে আরোগ্য হবে। যদি কম দেন আরোগ্য হবে না, বেশি দিলে পারে আবার ওই রোগটা অংশ থেকে যাবে। আপনার মধ্যে 150 আছে রোগ, আপনি যদি 160ও দেন, আরেকটা রোগই তো দিচ্ছেন আপনাকে। এটুকু ক্লিয়ার কিনা আমি জানি না। আমরা আমাদের শরীরে যে রোগ আসে সেটুকু সারাতে হলে আমাদের হোমিওপ্যাথিতে আরেকটা রোগ দিতে হয়, সেটা তো আমরা জানি সবাই। না জানলে শেষে প্রশ্ন করবেন, আমি আর একটু ব্যাখ্যা দিব। আশা করি সবাই জানেন। তাহলে এবার আপনি কি করলেন? 160 পাওয়ার দিলেন, 60 দিলেন। আপনার ভাইটাল ফোর্সের আছে 100, এবার দিলেন আরো 60, তাহলে 160 হয়ে গেল। এবার আপনার চুলকানি কমে গেল, কিংবা কমে যাওয়াটা আপনি বুঝতে পারেননি। কমে এমন ভাবে গেল আপনার পক্ষে বোঝা সম্ভব হয়নি, আবার ধাম করে বেড়ে গেল চুলকানি। এমন বাড়া বেড়ে গেল, ওই যে 10 বেশি, 60 পর্যন্ত দিছেন আপনি। এবার তো রোগী অস্থির, ডাক্তারও অস্থির। কিরে, ওষুধ তো সঠিকই দিলাম, তাহলে বেড়ে গেল কেন? তাহলে ওষুধ মানে ঠিক হয়নি। ঠিক হলো কিনা সেটা আপনি কি করে বুঝবেন? অর্গানন পড়লে বুঝবেন, তাহলে আপনি বুঝতে পারবেন না কোনটা রোগ আরোগ্যের দিকে যাচ্ছে, কোনটা সঠিক ওষুধ হয়েছে, কোনটা হোমিওপ্যাথিক অ্যাগ্রেভেশন, কোনটা মেডিসিনাল অ্যাগ্রেভেশন। এটা আপনি বুঝতে পারবেন না অর্গানন অফ মেডিসিন না পড়লে। তাহলে কি করবেন? এই যে বেড়ে গেল, এইবার আপনি ভুল ওষুধ প্রয়োগ করেছেন এটা ভেবে নতুন আরেকটা ওষুধ দিবেন ওইটাকে থামানোর জন্য। আরেকটা ভুল করে ফেললেন। কেননা ভাইটাল ফোর্স এমনি সে দুর্বল হয়ে আছে। রোগ 150 শোক ওকে এমন ভাবে এতদিন চেপে জাপটে ধরেছিল যে ওর নড়াচড়ার তো উপায় নাই। মানে ওয়াল পড়ছে, মাথার উপর ওয়াল ধরে আছে, তো ওর তো কোনো কাজ নাই আর অন্য অন্য ক্ষেত্রে কাজ করতে পারছে না। ওর উপর আরেকটা বোঝা চাপাই দিলেন, কি মেজেরিয়াম দিলেন হয়তো, কিংবা সরিনাম দিলেন। ওর আর একটা বোঝা ওর উপর দিয়ে দিলেন, আরেকটা রোগ দিয়ে দিলেন। এবার ভাইটাল ফোর্সের অবস্থা কি হবে? ভয়াবহ অবস্থা হবে। তাহলে কি করতে হবে? সশ্রুতমিক পদ্ধতিতে আমাদের যে ওষুধগুলো আছে সেখানে অ্যাগ্রেভেশনের সুযোগটা কম। আমি আস্তে আস্তে দেব। তার 100 শক্তি আছে ভাইটাল ফোর্সের, এবার আমি 10 দিলাম, একটু কমলো। 20 দিলাম, আরেকটু কমলো। আবার 10 দিলাম, মানে 30 হলো, আরেকটু কমলো। আবার 10 দিলাম, 40। আবার 10 দিলাম, 50। এবার আমি বুঝতে পারবো আমার রোগটা আরোগ্য কিনা। তারপরে যদি হয়, আমি দেখলাম যে হ্যাঁ আমার উন্নতিটা বুঝে গেছি, উন্নতিটা হচ্ছে, প্রয়োজন ওষুধ বাদ রাখবো। 40 দেওয়ার পরেও যদি বাদ রাখি, কি হবে? তাও একটু একটু থেকে যাবে, অনেকদিন পর আর উন্নতি নেই। রোগের 140 ভেঙে দিয়েছে, আর 10 আছে। তাহলে এবার অপেক্ষা করে দেখবো যে ঠিক আছে কিনা। যদি না থাকে তাহলে কিছুদিন পরে ফাইটাম চলবে। কিছুদিন পরে দেখবেন না এখনো উন্নতি নাই, থেমে আছে, আরেকটা ডোজ দিব। দেওয়ার পর থেমে শেষ হয়ে গেল, আর দেওয়ার আবার অবজারভেশন, ফাইটাম চলবে কিংবা অবজারভেশন চলবে। ফাইটাম মানে অবজারভেশন, না আর ফিরে আসেনি, আর ওষুধ লাগছে না। তারপরে যদি মনে হয় না আরেকটু থাকতে পারে, আরেকটা ডোজ দিলাম, 160 এবার হয়ে গেল। কিন্তু সশ্রুতমিক পদ্ধতির মজার ব্যাপার হলো, সেটা যদি বৃদ্ধি হয় খুব দ্রুতই সেটা আবার অ্যাবজর্ব করে নেয়, খুব দ্রুত সেটা ক্রিয়া নষ্ট হয়ে যায়। আমি যে রোগটা রোগী শরীরে দিব, দ্যাট ইজ ওষুধ দিব, ওষুধ মানে কিন্তু একটা রোগ। তাহলে রোগীর সেটা কি হবে? অটোমেটিক সেটা ভ্যানিশ হয়ে যাবে। শরীর ভাইটাল ফোর্স হেল্প চেয়েছিল, ভাইটাল ফোর্স ঠিক আছে একটু বেশি দিয়েছে, অসুবিধা নাই, এইটুকু আমি ইয়ে করে নিব। আস্তে আস্তে দিয়েছো তো, আমি এজন্য আস্তে আস্তে শরীরটাকে শক্তিশালী করে নিয়েছি, এই বাড়তি 10টুকু আমি অল্প একটু ইয়ে করে আমি ঠিক করে দেবো।
সে করে নিতে পারবে। আপনি একবারে যদি দাম করে 110, 150, 160, 70 দিয়ে দেন, 200 দিয়ে দেন, যেটা শততমিকে হয় বিশেষ করে, তবে যারা 150 বুঝিয়ে দেন তারা এটা ঠিক হবে, যারা 150 বুঝে দিতে পারেন তাদেরটা ঠিক হবে। উপমা অনুযায়ী কিন্তু 150 বলছি। তাহলে আমরা এই ভাইটাল ফোর্স যদি না বুঝি, রোগ যদি না বুঝি, সুস্থতা যদি না বুঝি, আরো কয়েকটা বিষয় ছিল, যেহেতু আলোচনা অনেক হয়ে গেছে আমি দীর্ঘায়িত করবো না, আর অনেক আলোচনা ছিল, কয়েকটা পয়েন্ট ছিল আজকে শেষ করতে পারলাম না। তো তাহলে আমরা রোগ আরোগ্যের ক্ষেত্রে আগাতে পারবো না। ভাইটাল ফোর্স জানাটা আমাদের খুব জরুরি। এরপর ভাইটাল ফোর্সের প্রাইমারি অ্যাকশন, সেকেন্ডারি অ্যাকশন, আরো আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। অর্গান অফ মেডিসিন পড়বেন, পড়লে বুঝতে পারবেন কত মজার একটা জিনিস। তো আজকে এই পর্যন্তই আলোচনা রাখলাম, আরোগ্যটা বলি নাই, এটুকুই থাকলো। এছাড়া কনকমিটেন্স লক্ষণ আছে, এগুলো আমরা কি করে বুঝবো, এগুলো কত জরুরি, আরো আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এগুলা আলোচনার মাধ্যমে আস্তে আস্তে আমরা এর ভিতরে যখন যতই প্রবেশ করব ততই দেখবেন যে আপনার চিকিৎসা জীবনে আপনি কত বড় বড় সফলতা পাচ্ছেন, বড় বড় সব ইয়াগুলা পাচ্ছেন। তো আপনারা চেষ্টা করবেন অর্গান অফ মেডিসিন প্রথম থেকে রিডিং মনোযোগ দিয়ে পড়ার, যে বিষয়গুলো বুঝবেন না আপনাদের পেসমেকার একটি বড় ধরনের প্ল্যাটফর্ম। এখানে অনেক জ্ঞানী গুণী প্রজ্ঞাবান ডক্টর আছেন, আমার বিশ্বাস আছেন। তারপরে যে সেলিম স্যারকে আমি চিনি, উনি যথেষ্ট পরিশ্রমী এবং খুবই ভালো লেগেছে ওনার লেকচার গুলো আমার। আর অন্য স্যারের সঙ্গে আমার পরিচয় হয়নি। তো আপনারা তাদেরও হেল্প নিবেন, দেখবেন যে আপনার চিকিৎসা জীবনে অনেক বড় বড় সফলতা পাচ্ছেন। হোমিও জগৎটা একটা উর্বর জায়গা, এখানে মেধাবীদের আনাগোনা খুবই কম, তবে এখন মেধাবীরা আসছে। অতএব এখানে ক্লাসিক হোমিওপ্যাথ ছাড়া, সঠিক বিশুদ্ধ কায়দা হোমিওপ্যাথ ছাড়া আগানোর কোনো পথ নেই। খুব শিগগিরই এই ক্লাসিক হোমিওপ্যাথ বড় ভালো একটা জায়গায় পৌঁছতে যাচ্ছে। কারণ একটা কথা মনে রাখবেন, আপনি আপনার চেম্বারে বসে একটা রোগীর ডায়াগনোসিস করছেন, একটা রোগীর কেস টেকিং করছেন, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে আপনি সঠিক একটি ডায়াগনোসিস করলেন, এটা সালফারের রোগী, ব্যাস। লন্ডনে বসে, আমেরিকায় বসে, ফ্রান্সে বসে, জার্মানিতে বসে শ্রেষ্ঠ ডক্টর ওই ঔষধি তাকে সিলেকশন করতে হবে, ওই রোগ যদি যায়, আপনি যদি সঠিক সিলেকশন করে থাকেন। কিন্তু অ্যালোপ্যাথিদের ক্ষেত্রে কিন্তু এটা নয়, এটা অসম্ভব। তাদের শিক্ষার, তাদের প্রেসক্রাইব করার একটা লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, আমাদের নেই। এই জন্যই হোমিওপ্যাথিতে কোনো বিশেষজ্ঞ হয় না। কারণ আমাদের একটা হোমিও ডক্টরকে সবকিছুতে এক্সপার্ট হতে হয়। অর্গান অফ মেডিসিন, মেটেরিয়া মেডিকা, রেপার্টরি, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, গাইনোকোলজি, প্র্যাকটিস অফ মেডিসিন, ইত্যাদি ইত্যাদি, সবকিছুতেই তাদের হতে হয়। তো ঠিক আছে, আহ আপনাদের সকলকে ধন্যবাদ ধৈর্যের সঙ্গে আমার এই আলোচনা শুনবার জন্য। আমি একজন জুনিয়র ডক্টর, আপনাদের কাছ থেকে আমারও অনেক কিছু শেখার আছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমার আলোচনা জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।